আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আনসার ও ভিডিপি প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতে চাই মির্জা ফখরুল। পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে অর্থমন্ত্রী। খুলনা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঝটিকা সফর, অনিয়ম হাতে নাতে ধরে ক্ষোভ। ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসা নিশ্চিতে 18 দফা নির্দেশনা। আপিল বিভাগে প্রবেশের অনুমতি চেয়ে সাংবাদিকদের চিঠি। বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, রামিসার বাবা। ঈদে দৌলদিয়া পাটুরিয়ায় চলবে 17 ফেরি ও 20 লঞ্চ। মহাখালীতে বকেয়া বেতন বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। নাইজেরিয়ায় যৌথ অভিযানে আইএস এর 175 সদস্য নিহত। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পুতিন। গ্রেপ্তারি পরোয়ানার খবরে ফিলিস্তিনি গ্রাম উচ্ছেদের নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আনসার ও ভিডিপি প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গাজীপুরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতা নিয়ে আনসার ও ভিডিপি মানুষের মধ্যে আস্থা অর্জন করেছেন। আনসার ও ভিডিপি প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করি। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সবসময় আপনাদের বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি, এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই। বুধবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান, আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআর সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে। তিনি বলেন, ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না, ব্যাংকের মালিকানা শেয়ার হোল্ডারদের আর ব্যাংকের অর্থ আমানতকারীদের। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ খুলনা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ বুধবার 20 মে সকাল 10:30টার দিকে তিনি আকস্মিকভাবে হাসপাতালটিতে প্রবেশ করেন। চিকিৎসা সেবার মান যাচাই এবং সাধারণ রোগীদের খোঁজখবর নিতেই তার এই ঝটিকা সফর। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় রোগীরা মন্ত্রীর কাছে জলাতঙ্কের বা র্যাবিস ভ্যাকসিন নিয়ে চরম হয়রানির অভিযোগ করেন। সরকারিভাবে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও রোগীদের বাইরে থেকে টাকা দিয়ে তা কিনতে বাধ্য করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে 18 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগ, লেবার রুম, ওটি, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সার্বক্ষণিক চালুর পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। ঈদের আগে পরে সমন্বয় করে ছুটি দেওয়া, অ্যাম্বুলেন্স চালু রাখা, পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদের নির্দেশও দেওয়া হয়েছে। শিশু ও হাম ওয়ার্ডে বিশেষ নজরদারি, পশুর হাট সংলগ্ন হাসপাতালের প্রস্তুতি এবং বেসরকারি ক্লিনিকগুলোতেও জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে কোনো দুর্ঘটনা বা দুর্যোগ ঘটলে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমকে জানাতে বলা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম এসআরএফ। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরএফ।
সকালে এসআরএফ এর সভাপতি মাসুদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিগত প্রায় 4 মাস ধরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণে এজলাস কক্ষে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। গণমাধ্যম কর্মীদের সামনে মেয়ে রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এসব কথা বলেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন পবিত্র ঈদুল আজহায় দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এতে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এই নৌ রুটে 17টি ফেরি এবং 20টি লঞ্চ সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন নাসা পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক 100 মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক 200 থেকে 250 জন কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার এক পাশ বন্ধ করে আন্দোলন করেন, যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল 3 উইকেট। পাকিস্তানের সামনে সমীকরণ ছিল 121 রানের। পঞ্চম দিন সকালে পাকিস্তান শুরুটা করেছিল বেশ ভালো। তাতে বাংলাদেশ শিবিরের সংখ্যা জেগেছিল পাকিস্তান বিশ্ব রেকর্ড না গড়ে ফেলে। তবে শেষমেশ বাংলাদেশ তা হতে দেয়নি। 12 বলের এদিক ওদিক 3 উইকেট তুলে নিয়ে সিরিজে নিজেদের নামে লিখে নিয়েছে। পাকিস্তানকে করেছে হোয়াইট ওয়াশ, গড়ে ফেলেছে ইতিহাসও। সিলেট টেস্টে 78 রানের দারুণ জয় তুলে নিয়ে 2 ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও জয় পেয়েছিল টাইগাররা। এর ফলে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যৌথ সামরিক অভিযানে ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস অন্তত 175 জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েকদিনে চালানো এসব অভিযানে দেশটির বাহিনীর সঙ্গে অংশ নেয় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আফ্রিকম। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর জানায়, অভিযানে আইএস ও তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিশনস ব্যবহৃত বিভিন্ন চেক পয়েন্ট, অস্ত্র ভান্ডার, সরবরাহ কেন্দ্র, সামরিক সরঞ্জাম এবং অর্থায়নের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। বর্তমানে রাশিয়া ও চীনের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার সকালে বেইজিং এর চীনে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় শিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন সহ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন পুতিন। রুশ জাতীয় সংবাদ মাধ্যম তাসের বরাতে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পুতিন বলেন, গত 25 বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ 30 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক অঙ্গনেও উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তার বিরুদ্ধে গোপনে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন, তবে অভিযোগের ধরন প্রকাশ করা হয়নি। স্মোট্রিচ এ ঘটনাকে যুদ্ধ ঘোষণা আখ্যা দিয়ে এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ী করেন। এ ঘটনার পর তিনি অধিকৃত পশ্চিম তীরের বেদুইন গ্রাম খান আল আহমার উচ্ছেদের নির্দেশ দেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে নিন্দা জানিয়েছে।
আইসিসি জানিয়েছে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারা মন্তব্য করবে না। এর আগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পরোয়ানা জারি করেছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।